সেই মেয়েটি দেখা দিয়েছিল এক ময়লা ম্লান চায়ের দোকানে। সেদিন বৃষ্টি পড়েছিল। দেখা দিয়েছিল এক সন্ধেবেলা, ময়লা ম্লান সন্ধেবেলা, শনিবারের ফাঁকা হয়ে যাওয়া 7:30 সন্ধেবেলা। প্লাস্টিক ছাউনির নিচে বেঞ্চিতে চায়ের গ্লাস হাতে বসে থাকবার সময় সামনে দাঁড়ানো ছোট্ট ট্রাকটার আড়াল থেকে দেখা দিয়েছিল মেয়েটি। যেভাবে ঠিক আকাশে উল্কা দেখা দেয়, মেয়েটি চিপচিপে লম্বা, পরনে কমলা সালোয়ার কামিজ, কাঁধে চামড়ার ব্যাগ। আপনি তো সোমেশ্বর, আমি ঠিক ভেবেছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই। কিছু বলবেন? আমি আপনার সব বই পড়েছি, সব। এই কত হয়েছে আমার? 2টো বিস্কুট, একটা চা। জানেন, খুব বড় একটা বাড়ির মধ্যে আমি সারাদিন একা থাকি, একদম একা। বই পড়ি সারাদিন। আমি আপনার সব বই পড়েছি, সব। কোথায় থাকেন আপনি? দক্ষিণেশ্বর। আপনি মাঝে মাঝে এখানে এই দোকানে বসেন না? না না, ঠিক এটাই নয়, ওই পাশে রায়দার দোকানে। আচ্ছা, আজ তবে এগোই। দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সময় নিলাম আপনার। একটা কথা বলবো? নিশ্চয়ই। আপনার নম্বর পেয়েছি গণশক্তির ডায়ালে। আমি যদি ফোন করি বিরক্ত হবেন? না না, বিরক্ত হব কেন? করবেন, ফোন করবেন। কখন করব? রোববার সকাল 10টা 11টা, 12টার পর আমাকে আবার পাবেন না, বেরিয়ে যাই তো। ঠিক আছে, এখন তাহলে চলি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে কে কে? আরে, এই তো আচ্ছা ব্যাপার। ঘুম ভাঙা মাত্রই দেখতে পাই মেয়েটার সেই অদ্ভুত চেয়ে থাকা। বাথরুমের শাওয়ারের তলায় চোখ বন্ধ করলেই দেখি মেয়েটি তাকিয়ে আছে। অফিসে কাঁচ ঢাকা টেবিলে মুখ নামাতেও দেখি কাঁচের ভেতর থেকে মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে। এমনকি ইউরিনালে পর্যন্ত। কি শুরু হয়েছে! যার নামটা পর্যন্ত জানি না, কেন কেন তার কথা ভাবছি এত। না না, কাউকে বলা দরকার। কাকে বলবো? কেই বা বুঝবে। মেয়েটি বলেছিল আপনার সব বই পড়েছি, সব। কেমন একটা টেনে টেনে বলেছিল, সাধারণভাবে বলা, অথচ একটা জোর, একটা এমফ্যাসিস। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? সোমেশ্বর বসু আছেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলছি। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আমাকে একদিন একটু সময় দেবেন? একটু কথা ছিল। কেন দেখা করতে চান বলুন? ওই মানে লেখার ব্যাপারে একটু কথা বলতে চাই। কথা তো কিছু নেই। কাগজের এক পিঠে কপি করবেন অন্তত 4-5টা কবিতা। ওপরে কবিতার নাম আর আপনার নাম লিখবেন, নিচে ঠিকানা, পুরো ঠিকানা পিনকোড সহ লিখবেন। খামের ওপর কবিতা বিভাগ লিখে পত্রিকার ঠিকানায় পাঠিয়ে দেবেন। নির্বাচিত হলে 3 মাসের মধ্যে চিঠি পেয়ে যাবেন। দেখা করার কোনো দরকার হবে না। কিন্তু আমি তো লিখি না। লেখেন না? যে কিছু লেখে না তেমন কারোর সঙ্গে কি আপনি দেখা করেন না? না না, তা কেন? তাছাড়া আপনার সঙ্গে একদিন আমার দেখাও হয়েছিল। কোথায়? ওই যে মোটর গ্যারেজের পেছনে একটা চায়ের দোকানে, প্রায় মাস 2 আগে। আপনার অবশ্য মনে থাকার কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। 8টা শনিবার আগে। শনিবার? হ্যাঁ, শনিবারই তো দেখা হয়েছিল। আপনি বলেছিলেন ফোন করবেন, বলেছিলেন মস্ত একটা বাড়িতে সারাদিন একা থাকেন আর আমার সব বই পড়েন। আপনার এত মনে আছে? দেখা করবেন তো একদিন? আচ্ছা বেশ। কবে? আপনি বলুন। আমি? হ্যাঁ, জায়গা আর দিন ঠিক করুন, আমি ঠিক চলে যাব। জায়গা জায়গা আমাদের বাড়িতে যদি ঠিক করি আসবেন? তাই যাব। সত্যি আসবেন? বললাম তো। বেশ, আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো। না না, আমি খুঁজে খুঁজে যাব, সেটাই আমার পছন্দের। হ্যাঁ জানেন, আপনার বাড়ি খুঁজতে ঠিকানা না জেনেই 2টো রোববার দক্ষিণেশ্বরে চলে গিয়েছিলাম। বিশ্বাস নয়, আপনার পাড়ার নাম বলতে পারি। তাই? হ্যাঁ, বাচস্পতি পাড়া, নায়ক কলোনি, রানওয়ে মাঠ। জানেন,
বড় কোনো বাড়ির তলা দিয়ে যেতে যেতে খোলা জানলা দেখলেই তাকাতাম যদি। যদি যদি মুখ তুলে তাকে ছাদে দেখতে পায়, কন্যাও ছাদ থেকে যদি নিচে দৌড়ে যায়। যায় তো যাক না, তা তো অসম্ভব নয়। এইরকম এই জীবনে কত কিছু হয়। যারা বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু আপনি তো বৃষ্টিতে ভেজেননি। কে বললো ভিজিনি? আসলে আপনি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসেন, তাই না? এবার আপনার নাম ঠিকানাটা বলুন। হ্যাঁ, ফোন নাম্বারটাও। আমার নাম ঘাসফুল, ঘাসফুল চৌধুরী। আর ঠিকানা হলো, ঘাসফুল আপনার নাম? আমার বাবা রেখেছিল। বাহ। আমার দিদির নাম দিঘি। জানেন, আমার বাবা একজন ব্যর্থ কবি। ব্যর্থ কবি? এমন কথা কারোর মুখে কখনো শুনিনি তো। আমার বাবা কবিতা লিখতো, রাত জেগে জেগে লিখতো। মা কত বকতো, তবুও লিখতো। অনেক কাগজেও বেরোতো বাবার কবিতা। কোন কাগজে? ছোট ছোট কাগজে, আপনাদের মতো বড় কাগজে কখনো ছাপেনি। এক সময় আর বেরোতো না বাবার লেখা। বাবা লেখা বন্ধ করে দিয়েছিল। কেন? বাবার তো কোনো চাকরি ছিল না, আমাদের খুব টানাটানি ছিল। মা লেখা ছিঁড়ে ফেলতো, বাবা আর লিখতো না। টানাটানি মানে? অভাব, খুব অভাব ছিল। এক সময় আমরা একবেলাও খেয়ে কাটিয়েছি। ও। জানেন তো, আমাদের একটা বড় ছাদ ছিল। সেই ছাদে বসে এক একদিন বাবা আমাদের দুই বোনকে কবিতা পড়ে শোনাতো। বাহ। বাবা কবিতা পড়তো আর বলতো, আমার দিকে তাকাবি না, ওই গাছেদের দিকে তাকিয়ে আমার কবিতা শোন। বাবা নিজের কবিতা কখনো শোনাতো না, বলতো, ধুস, আমি তো ব্যর্থ কবি, ভালো ভালো কবির কবিতা শোন। আপনার কবিতা বাবাই প্রথম শুনিয়েছিল। আমার কবিতা? বাবা বলেছিল, দেখিস, এই ছেলেটা একদিন অনেক বড় হবে, এর লেখা পড়িস। কি নাম আপনার বাবার? স্বপ্ন রায়। স্বপ্ন রায়? আচ্ছা, আপনার বাবা যখন আপনাকে এই কবিতা শোনাতেন তখন কত বড় আপনি? আমার 14-15 হবে। দিদি আমার থেকে অনেকটাই বড়। তখন থেকেই আপনার লেখা পড়েছি, আর মনে মনে আপনার সঙ্গে কথা বলেছি। তখন থেকেই ভেবেছি দেখা হলে কিছু বলবো। কতদিন চলে গেছে, বলার কথাটাও কত বদলে বদলে গেছে। এক্সকিউজ মি, একটু রাখছি। হ্যাঁ, কেউ এসেছেন বোধহয়, পরে কথা বলবো। সেদিন পরে অনেকক্ষণ কথা বলেছিলাম মেয়েটির সঙ্গে। আমার স্ত্রীকে বসিয়ে রেখে এসেছিলাম শ্যালকের বাড়িতে। আমার যাবার কথা ছিল, ভুলে গিয়েছিলাম, যাওয়ার হয়নি। স্ত্রীকে অবশ্য পরে মিথ্যে বলেছিলাম, আর এই ব্যাপারে আমি খুব একটা অপটু নই। অসুবিধা হয় শুধু লেখার সময়। কেননা জগতের সমস্ত জায়গায় মিথ্যে বলে আসার পর অন্তত লেখার কাছেও যদি সত্যি না হই, তবে লিখি কেন? মেয়েটি বলেছে, আমার বাবা একজন ব্যর্থ কবি। ছাদে বসে বাবা তার দুই কিশোরী কন্যাকে কবিতার জগতে দীক্ষা দিচ্ছেন, আর একবারও নিজের কবিতা পড়ছেন না। এমন সংযম, এমন আত্মসম্মান যার, আবার অন্যদিকে সৌন্দর্যের প্রতি এমনই উন্মুখ, যিনি বলেন, আমার দিকে তাকাবি না, গাছের দিকে তাকা, সূর্যাস্তের দিকে তাকা। সে কিনা ব্যর্থ কবি। তাহলে সফল কবি কে? কেন, আপনি সোমেশ্বর বসু। আপনি ফোন করেননি কেন দুদিন? কি করে করব, আপনার ফোন তো ডেড। ও হ্যাঁ, তাও তো বটে। আপনি আমার কথা তো ভাবছেন কেন? হ্যাঁ, ভাবি, সারাদিন ভাবি, বাসে, ট্রামে, অফিসে, সভায়। কেন ভাবেন? ভাবি, একজন আছে যে সোমেশ্বরকে বোঝে, যে সোমেশ্বরকে পড়ে চলেছে, যে হয়তো একদিন সোমেশ্বরকে কিছু বলবে। আপনি স্ত্রীকে মিথ্যে বলেন কেন? মিথ্যে বললেও ভালোবাসি, আমার সন্তানকেও আমি ভালোবাসি। এই শুনুন, আপনার নম্বরটা আমাকে বলুন তো, রোজই নম্বরটা নিতে ভুলে যাই। বলুন তো, লিখে নি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কই বলুন। কে বলবে? ঘরে তো কেউ নেই। এই মাঝরাতে আমি একা খাটে শুয়ে কি সব আবল তাবল ভাবছি। কখন ফুটবে,
কখন ফুটবে ভোরের আলো, যে আলো আমার কলমকে পথ দেখাবে। হ্যালো, সোমেশ্বর বসু বলছি। আমি ঘাসফুল। আজ আপনার বাড়ি ভর্তি লোক না? আপনি সাহিত্য পুরস্কার পাচ্ছেন, আমার অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন না, সকাল থেকে বাড়ি ভর্তি কাগজের লোকজন, টিভির এক প্রস্ত লোক এইমাত্র গেছে, আবার অন্য চ্যানেলের লোক আসবে বলে ফোন করছে। এছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই। জানেন তো, টেস্ট ক্রিকেটার ওপেনারদের একটা সূত্র আছে। কি? সারাদিন যদি কষ্টে সৃষ্টে উইকেটে থেকে যেতে পারো, বিকেলে দেখবে তোমার নামের পাশে একটা বড় রান বা সেঞ্চুরি রয়েছে। তো আপনিও যদি বেগরবাই না করেন, ঠিক ঠিক সভা সমিতিগুলো করেন, 15 মিনিটের শৌখিন আইন অমান্য মিছিলে যোগ দেন, সরকারি পদযাত্রা বা অনশনে অংশ নেন, তাহলে দেখবেন সর্বভারতীয় যে কোনো পুরস্কার বা সাহিত্যের যে কোনো উচ্চপদ পেতে আপনার কোনো অসুবিধেই হচ্ছে না। তাহলে আপনার কথা মতো বড় সাহিত্যিক হতে গেলে শুধু লিখলেই হবে না, সাহিত্যের উঁচু চেয়ারেও থাকতে হবে, তাই না? তা না হলেই তো আমার বাবার মতো ব্যর্থ কবি। আপনার লেখার শক্তি তো চিরকাল থাকবে না, কিন্তু চেয়ারের শক্তিতেই আপনি সাহিত্যে দাদাগিরি করতে পারবেন, 20-25 জনকে সঙ্গে নিয়ে চলতে পারবেন, একটু সুযোগ সুবিধেও দিতে পারেন, নিদেন পক্ষে দেব ভাব করতে পারবেন। এক্সকিউজ মি, একটু ধরুন তো, আমি বারান্দায় গিয়ে কর্ডলেসে কথা বলছি। হ্যাঁ, হ্যালো, আছেন তো? আছি। এতদিন ফোন করেননি কেন? সুস্থ ছিলেন তো? ঠিকই ভেবেছেন। কি হয়েছিল? ও কিছু না, মাঝে মাঝে আমার অমন হয়, সব অন্ধকার হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। ডাক্তার কি বলছেন? ডিপ্রেশন। আমারও বোধহয় ডিপ্রেশন শুরু হলো। কেন? ওই যে বললেন, কবিতার শব্দের ওপর কবির সামর্থ্য নির্ভর করে না, নির্ভর করে চেয়ারের ক্ষমতার ওপর। এই যে এই যে এইদিকে এইদিকে, এত দেরি করলেন যে? আমি তো কখন থেকে বারান্দার ছাদ করছি, আপনাকে দেখেই দৌড়ে এলাম। ট্রেনটা বড্ড দেরি করলো যে। নমস্কার। নমস্কার। দিঘি, তাই না? হ্যাঁ, আমার দিদি। বেশ, দিঘির পাশে ঘাসফুল। এই যে এইদিকে, এই ঘরে আসুন। হ্যাঁ, চলুন চলুন। এই যে দেখুন, আমার বাবা। আর এই দেয়ালে আমাদের মা। বাহ, এত সুন্দর গন্ধ আসছে কোত্থেকে? আমরা সারা বাড়িতে ধূপ আর ধুনো দিয়ে রেখেছি আপনি আসবেন বলে। সে কি, কেন? এই প্রথম আমাদের বাড়িতে কোনো কবি এলেন তো, তাই। তাছাড়া বাবা আপনাকে খুব পছন্দ করত। এ বাড়িতেই আমরা বড় হয়েছি, কিন্তু জানেন, এ বাড়ি শিগগিরই ভেঙে ফেলা হবে, প্রমোটারকে দিয়ে দেওয়া হয়েছে। তাই ভেঙে ফেলার আগে আপনাকে একবার দেখাতে চাই বলেই দক্ষিণেশ্বর নয়, ব্যারাকপুরে আসতে বললাম। আমাকে দেখাতে চান কেন? কারণ এখানেই তো আমরা আপনাকে প্রথম পেয়েছিলাম। ঠিক, বাবার কাছ থেকে পেয়েছিলাম। আসলে এই বাড়িতে আপনারা ছোট থেকে বড় হয়েছেন তো, তাই এ বাড়ির ওপর আপনাদের এত টান। কিন্তু মেনটেন করা যায় না জানেন, আমাদের জ্যাঠতুতো দাদারা তাদের ভাগের অংশ বিক্রি করে দিচ্ছে, আমরা কি করে রাখবো বলুন? আমাকে তো প্রায়ই এখানে এসে থাকতে হয়, আমার হাজবেন্ডের ঘুরে ঘুরে কাজ, ও সেলসে আছে তো। আচ্ছা, আপনার বাবার কবিতার খাতা আছে, একটু দেখাবেন? ব্যর্থ কবির আবার কবিতার খাতা কি হবে? দয়া করে দুটো ছাপিয়ে দেবেন। না না, মানে আমি কিছু মনে করবেন না, ও একটু ওই রকমই, ওর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে তো। না না, আমি কিছু মনে করিনি। আপনারা একটু গল্প করুন, আমি আসছি। আপনাকে আসতে বলেছিলাম বাবার লেখা দেখানোর জন্য নয়, অন্য কারণে। কি কারণে বলুন? খুব জরুরি একটা কথা আপনাকে বলা দরকার, এক্ষুনি। বলুন। কি জানেন, সারাদিন তো বই পড়ি, ভালোও লাগে, কিন্তু হঠাৎ এক একজনের লেখা পড়তে পড়তে মনে হয় আমি তো এমনই। এ কি করে জানলো? এসব তো আমার কথা। এ কে তবে? এই লেখক আমার। আচ্ছা
আপনি যখন লেখেন তখন লেখায় আপনি জীবনের শ্রেষ্ঠ অংশটুকু ঢেলে দেন, তাই না? চেষ্টা হয়তো করি, পারি কিনা জানি না। পারেন কি পারেন না সেটা কথা নয়, আপনি চান কি না বলুন। কতটুকু পাই আমরা জীবনে, কিন্তু চাই তো, আপনি চান না? অনেকদিন তীব্রভাবে কিছু চাইতেই ভুলে গেছি। আচ্ছা, আপনার অভিজ্ঞতার শ্রেষ্ঠ অংশ তা যদি আমার সঙ্গে মিলে যায়, তাহলে তাহলে সে তো আমার। ঠিকই তো, তখন সে অন্যের হবে কি করে? আপনার সংসার থাকুক, খ্যাতি প্রতিপত্তি যা ইচ্ছে থাকুক, আপনি যেখানে খুশি থাকুন, কিন্তু আপনি আপনি আমার। আপনার ভিতরকার যেসব ময়লা নোংরা দূষিত অংশ বাদ দিয়ে আপনার শ্রেষ্ঠত্ব আমার। আপনার ভেতরের কবিতা আপনার নয়, তা আমার আমার। জানেন, মিডিয়া থেকে আমাকে প্রশ্ন করেছিল এই সাহিত্য পুরস্কার থেকে আমি কোনো অনুপ্রেরণা পাচ্ছি কিনা। কি মনে হচ্ছে আমার এই পুরস্কার পেয়ে? কি মনে হচ্ছিল আপনার? তখন কি মনে হচ্ছিল জানি না, তবে এখন মনে হচ্ছে এই নিভৃত পুরস্কারের কাছে প্রকাশ্য সম্মান তুচ্ছ। আপনার মতো পাঠকই তো লেখকের প্রথম ও শেষ আশ্রয়। একটু পায়েস করেছিলাম, আপনার জন্য নিয়ে এলাম। আপনারা জানেন না, এই খাওয়া ব্যাপারটা না আমার আবার একদম। জোর করিস না তো দিদি, তুই বরং বাবার ওই ফ্রেমে বাঁধানো কবিতাটা এনে দে, ওই যেটা আমাদেরকে নিয়ে লেখা। আচ্ছা, দিচ্ছি। ওইটা একটু আপনার গলায় শুনবো। দেখছেন তো কিরকম মুডি? এই নিন। হ্যাঁ, দিন দিন দিন। বাহ, এই সুন্দর। এই সব বীজ ধান, এই সব শস্যের গঠন, পথের আত্মীয় বাড়ি, পথে পাওয়া সংসার স্বজন, এসব আমার হয়নি, আমার হবে না। আর এরা যা ধরেছি দেখি সব আমারই ফুলের দোষে ঘেরা। ঘুরে দেখি শুধু এই সহজ কঠিন বসবাসে ঘাস ফুল ফুটে আছে নিরিবিলি দিঘিটির পাশে। কিরকম লাগলো? বাহ, চোখের সামনে যেন একটা গান দেখতে পেলাম। গান কি করে হবে? এতে তো কোনো সাউন্ড নেই, মিউজিক নেই। গান আমাদের মনকে যেখানে নিয়ে যায়, যে শুদ্ধ অপরূপ বেদনাময় আনন্দের স্তরে, এই কবিতাও আমাকে সেই স্তরে নিয়ে যাচ্ছিল। এই হচ্ছেন আপনি, ভেতরের কথাটা ঠিক জানতে পেরে যান। একবার লাহাবাড়িতে হোলি উৎসবে গান শুনতে গিয়েছিলাম। দুজন শিল্পী ছিলেন, একজন গাইলেন বসন্ত, অন্যজন বাহার। ঠিক আমাদের বাড়ির কাছে ওই গাছ দুটোর মতন, ছাতিম আর দেবদারু। চোখ বন্ধ করে ওই গাছের কথা ভাবলেই আমি তানপুরার আওয়াজ শুনতে পাই। এ কি, তোরা ছাতে উঠে এসেছিস কখন? আমি এঘর ওঘর খুঁজছি। হ্যাঁ, আমি বললাম বিকেলের হেলে আসা রোদে চলুন ছাদে গিয়ে একটু বসি। এই নে, ট্যাবলেট দুটো খেয়ে নে। দুপুরের ওষুধটা খাসনি কেন? মনে ছিল না, দে। জানেন তো, ওর এটাই দোষ, ওষুধ খাবে না, ফেলে দেবে জানলা দিয়ে। একদিনই তো ফেলে দিয়েছিলাম। ওর অনেক প্রবলেম, ডাক্তার বলেছেন ওষুধটা ঠিক মতো পড়া দরকার। হ্যাঁ, না না না, তো ওষুধ ঠিক মতো খাবেন। আপনি এত সুন্দর করে চিন্তা করতে পারেন। সুন্দর চিন্তা? ও কত উল্টোপাল্টা চিন্তা করে জানেন? না না, গাছ দেখে যার কানে তানপুরা বাজে সে কখনো উল্টো পাল্টা চিন্তা করতেই পারে না। ও উল্টোপাল্টা কাজও করে, খারাপ কাজ। আহ দিদি, তুই চুপ করবি? কেন চুপ করব? জানেন, ও হাতের শিরা কেটে ফেলেছিল, আমি বাড়িতে ছিলাম তাই রক্ষে। আপনি চুপ করুন। কেন কেন আপনি এরকম কাজ করেছিলেন? আপনার চিন্তা এত সুন্দর। আমার জীবন অত সুন্দর নয় বলে। বিচ্ছেদ, আমি বিচ্ছেদ সহ্য করতে পারি না। একটা কলমের ঢাকনা হারিয়ে গেলে আমার রাত্রিরে ঘুম হয় না। কেবল ভাবি কোন খাটের তলায়, কোন সিঁড়ির অন্ধকারে খাপটা একা একা কষ্টে রয়েছে। জানেন,
ও দুটো গেলাস পাশাপাশি থাকলে একটাকে সরাতে দেবে না, বলে নিতে হলে দুটো একসঙ্গে নিবি। বিচ্ছেদ, বিচ্ছেদ আমার অসহ্য। বাবা বলতো কবিতা সমস্ত বিচ্ছেদের বিরুদ্ধে কাজ করে। তবে তবে যখন কেউ জোর করে মিল দেয় কবিতায়, বাবা বলতো রেপ করা হয়েছে কবিতাটাকে। মিল ছাড়াও তো সুন্দর কবিতা হয়। কিন্তু জীবন, মিল ছাড়া কি জীবন সুন্দর হয় বলুন? দেখবেন আপনার জীবন সুন্দর হবে, পূর্ণ হবে। একদম দুশ্চিন্তা করবেন না, খারাপ কথা ভাববেন না। চুপ করুন তো, বানিয়ে বানিয়ে কথা বলবেন না। এখানে আপনি সভাপতি হয়ে আসেননি, আর সংবর্ধনা সভায় ভাষণও দিচ্ছেন না। তুই এখান থেকে যা তো দিদি। কেন? থাকুক না। না, ও থাকবে না। কেন আপনি এরকম করছেন? কোথায় কষ্ট আপনার? বিচ্ছেদ, বিচ্ছেদ হয়ে যাচ্ছে আমার। রঞ্জিত আর আমার সঙ্গে থাকতে পারছে না। আমি নাকি অস্বাভাবিক? আমি গাছেদের সঙ্গে কথা বলি, বারান্দার টপ কি কবিতা শোনাই, বিছানায় ওর পাশে শুলে মাঝখানে কবিতার বই থাকে। রঞ্জিত বলে আমার সঙ্গে কোনো সুস্থ মানুষই নাকি থাকতে পারবে না। বলুন, বলুন আমি কি তাই? এই নিন, একটু জল খান, আপনার গলা শুকিয়ে গেছে। জানেন, বাড়ি থেকে পুরনো শিশি বোতল বিক্রি করলে আমি কাঁদি। ওরাও তো এতদিন আমাদের সংসারে ছিল, বিচ্ছেদ কেন হবে বলুন? ঘরের চেয়ার, টেবিল, আলমারি, এরাও তো আমাদের কত হাতের স্পর্শ পেয়েছে, কত ধূপ ধুনোর গন্ধ পেয়েছে। আমার বাবা মায়ের শোক ওরাও তো অনুভব করতে পারে। আচ্ছা আচ্ছা, যদি যদি বিজ্ঞান কোনোদিন বলে এইসব বস্তুরও প্রাণ আছে, তখন? এই যে আপনি আমার জলের বোতল থেকে জল খেয়ে আমাকে বোতলটা ফিরিয়ে দিলেন, এও তো বিচ্ছেদ। বোতলে আপনার ঠোঁটে স্পর্শ থেকে গেল। বোতলটা আমায় দিন। তাহলে তো বোতলের সঙ্গে আমার বিচ্ছেদ। আসলে কি জানেন, সুস্থ জীবনযাপনের জন্য আমাদেরকে অহরহ কিছু বিচ্ছেদ মেনে নিতে হয়। জল ভরা মেঘের সঙ্গে আকাশের বিচ্ছেদ না হলে তো বৃষ্টিই হতো না, রামধনু উঠতো না। জানেন, সেই রাত্রে অত বড় বাড়িতে আমি একা ছিলাম। খাটের ওপর টুল, আমি তার ওপর দাঁড়িয়েছি, ফ্যানের সঙ্গে দোপাট্টার একটা দিক বেঁধেছি, অন্য দিকটা গলায় লাগিয়ে ফাঁস দিতে যাব। দেখলাম দেখলাম টুলের নিচে বিছানায় কবিতার বইগুলো ছড়িয়ে রয়েছে। হঠাৎ কি মনে হলো জানেন? না না, আমি আর আপনাদের সব শুনতে চাই না। মনে হলো এরপরও তো কত আশ্চর্য কবিতা লেখা হবে, কত নতুন নতুন কবিরা আসবেন। শুধু আমি থাকবো না, আমি কিছু জানতে পারবো না। মনের মতো মানুষ যদি নাই বা পান, তার জন্য মরতে হবে কে বলেছে? মনের মতো কয়েকটা কবিতার জন্য তো বেঁচে থাকতে পারেন। মনের মতো কোনো কবির জন্যও তো বেঁচে থাকতে পারি। পারেনি তো? ঠিক এই কথাটাই সেদিন আমার মনে হয়েছিল। টুল থেকে নেমে পড়েছিলাম, মরতে পারিনি। একটা কথা শুনুন, সবাই আপনার মতো চিন্তা করতে পারে না, তাই যারা পারে না তাদের উপর অভিমান করে নিজেকে কষ্ট দিতে নেই। আপনিও তো তাই। আপনি কি করলেন আমার সঙ্গে? আমি কি করলাম? কেন এত আগে জন্মালেন আপনি? আমার যে 20-30 বছর আগে আপনাকে কে জন্মাতে বলেছিল? ঠিক কথা, ঠিক কথা। তোমার কথা আমার ভাবা উচিত ছিল। যার জন্য লিখছি, যার দিকে যাচ্ছে লেখাগুলো, সে যখন পাবে সে কি করবে এই লেখককে নিয়ে। বলুন, এইসব লেখা তো আসলে আমারই। ঠিক কথা। আজ আর বসবো না, অনেকটা রাস্তা যেতে হবে তো। এবার তাহলে চলি। হ্যাঁ, চলে তো আপনি যাবেনই। আবার আসবো? না না, আর আসতে হবে না আপনাকে। আমার আর দরকার নেই আপনাকে। এক জীবনে একবারই যথেষ্ট। তোমার জন্যই লিখেছি, তোমার জন্যই লিখব। তবে কোনোদিন এইভাবে দেখা পাবো তো ভাবিনি, আজ পেলাম। এটা আমার
পরম প্রাপ্তি। এবার তাহলে যাই, কেমন? বাহ, চলে যাচ্ছেন কেন? আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, শুনবেন না? কেন? খুব জরুরি একটা কথা আমার আপনাকে বলা দরকার, এক্ষুনি। বলো, বলো না, কি হলো? আপনার আপনার হাতটা আমায় একটু দিন। তোমার হাত তো কাঁপছে। আপনার তো সারা শরীর কাঁপছে, এত দুর্বল আপনি। বৃষ্টি শুরু হয়ে গেল। ভালোই হলো, আমার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল। কি, আমার হাতের উপর দেখো, তোমার ভিজে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। না না না, মুছবেন না প্লিজ। ওকে আপনার হাতে একটু থাকতে দিন। যে হাতে আপনি শত শত কবিতা লিখেছেন, সেই হাতের কোমল আশ্রয় ওকেও একটু ধরে রাখুন, অন্তত কিছুক্ষণ। সে না হয় রাখলাম, কিন্তু কতক্ষণই বা ধরে রাখতে পারবো? জল তো ঝরে যাবেই। ফুলও তো ঝরে যায়, কিন্তু তারপরেও সুবাস তো থেকে যায় অনেকক্ষণ। চোখের জলের দাগ আপনার হাত থেকে মুছে গেলেও ওই বিরল মুহূর্তটা আমার মনে যে দাগ কেটে গেল, তার স্মৃতি আমার কাছে আপনার কবিতার মতোই অমলিন হয়ে থাকবে। জীবনে আর কোনোদিন যদি ওই চোখের দিকে তাকানোর সুযোগ নাও পাই, তবু ওই মুহূর্তটার কথা লেখার জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। তোমার চোখের এক ফোঁটা জল পড়ল আমার হাতে, দহন বেলায় মেঘের খবর মনের জানালাতে। তোমার চোখের এক ফোঁটা জল পড়ল আমার হাতে, আমার মিথ্যে ভুবন এক লহমায় সত্যি হলো নীরব অশ্রুপাতে। কি হলো, আপনার হাতটা আমায় দেবেন না? একটা বাচ্চা কাঁদছে না? হ্যাঁ, দিদির দুধ খাবার জন্য বোধহয়। আমারও তো এখন কাঁদতেই হবে। কেন? তুমি কাঁদবে কেন? বেঁচে থাকার মতো আমার তো আর কোনো অবলম্বনই রইল না। আপনিও ফুরিয়ে গেলেন। আমি ফুরিয়ে গেছি? হ্যাঁ, এই কথাটাই আপনাকে বলতে চেয়েছিলাম। দয়া করে আমার একটা কথা রাখবেন। কি বলো? আপনি আর লিখবেন না। হ্যাঁ? আপনার ভেতরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। বাবা বলেছিল আপনি বড় হবেন। আপনি বড় হলেন না, সভাপতি হলেন, সম্পাদক হলেন, সাহিত্য সমাজের লোল চর্ম অধিপতি হয়ে জয়ন্তীতে জয়ন্তীতে মালা নিলেন, মঞ্চে বসলেন। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনার সেই সাঁঝবাতি নিভে গেছে। আপনিও একজন ব্যর্থ কবি, কেবল আমার বাবা একাই নন। আমার কলম থামিয়ে আমি লেখার রাস্তা থেকে ফিরে যাব? হ্যাঁ, যাবেন। সূর্যও তো অস্ত যায়, এতে তো কোনো অসম্মান নেই। তা হয়তো নেই, কিন্তু তুমি তুমি বাঁচবে কি করে? কেন আপনার পুরনো লেখায় বাঁচব? নতুন লেখার হতাশা আমাকে আর সহ্য করাবেন না প্লিজ। অন্তত এইটুকু সম্মান নিজেকে দিন, আমাকে দিন। চলো নিচে যাই। কি হলো, মাথায় লাগলো? না না, ঠিক আছে, চলো। সিঁড়িটা বড় অন্ধকার, আলো নেই। অতলের দিকে নামার সময় আলো থাকে না। তুমি তো আছো। আমি সাঁঝবাতির আলো নই কবি, আমি উল্কার আলো। ক্ষণিক দেখা দিয়েই অন্ধকার আকাশে মিলিয়ে যাই। কুটির সাজাতে আমি জানি। ও গাছ জিজ্ঞেস করো, ও নদী জিজ্ঞেস করো ওকে, একটু কি ভালো লাগবে, একটু কি শান্তি হবে ওর, যদি সব ছেড়ে দিয়ে আজ আমি এসে ওর সঙ্গে থাকি, ওর হাতে হাত রাখি। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে অপ্রিয়তা লুটাইছে